আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, হাদির মৃত্যু কিন্তু বাংলাদেশেই হয়েছে। হাদির যে অঙ্গ প্রত্যঙ্গগুলি জীবিত ছিল সেগুলিকে কৃত্রিম উপায়ে জীবিত রাখা হয়েছিল, ভেন্টিলেশনের মাধ্যমে রাখা হয়েছিল। হাদির মাথার যে খুলি সেটি বের করে রাখা হয়েছিল কৃত্রিম উপায়ে, সেগুলিকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। হাদির যে ব্রেইন, এটি বারবার ফুলে যাচ্ছিল। ফুলে রক্তক্ষরণ হয় কি না, রক্তক্ষরণ হয়ে গেলে তো সেখানে আর ব্রেইনও যদি ড্যামেজ হয়ে যেত বা ডেড হয়ে যেত, তাহলে পুরো শরীরে কিন্তু ডেড বডি হয়ে যেত। তখন ঘোষণা দিত শুধুমাত্র কৃত্রিম উপায়ে বাঁচিয়ে এভারকেয়ার হসপিটাল থেকে তাকে বিদেশে নিয়ে এই মৃত্যুর খবরটি জানানোর জন্য আসলে বিদেশে নেওয়া হয়েছে বলে আমি যতটুকু বুঝতে পারি। কারণ হাদির আজকে সত্যি একটা চমকে ওঠার মতো খবর। সেটা হচ্ছে লন্ডনের পথে জামাতের আমির। আগে কিন্তু জানা যায়নি যে জামাতের আমির লন্ডনে যাচ্ছেন। আর ঠিক এই সময়টা লন্ডনে যাওয়ার হয়তো একটা বিশেষ অর্থ আছে। দর্শক, প্রতি যে অত্যাচার করা হয়েছে, যেভাবে গুলি করা হয়েছে, এভাবে কোনো মানুষ বাঁচতে পারার কোনো সুযোগ নেই। হাদির মাথার এদিক থেকে গুলি ঢুকে ওদিক থেকে বের হয়েছে। এই অবস্থাতে মগজকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। হাদির যে ডাক্তাররা ছিল তাদের সাথে আমি খুব ক্লোজলি কথা বলার চেষ্টা বলেছি। ইতিমধ্যে একটা ইন্টারভিউ নিয়েছি, আপনারা জানেন, এবং সেখানে বলেছে যে হাদির স্বাস্থ্যের অবস্থা, মেডিকেলের ভাষায় তারা কোনো আস্থা রাখছেন না বা কোনো আশা দেখছেন না। শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে যদি কোনো কারণে কোনো মিরাকল কিছু ঘটে সে ফিরে আসে, সেটার উপরে নির্ভর করছিলেন। তাহলে এখন আমরা ধরে নিতে পারি আমাদের হাদি আমাদের কাছে আর ফিরে আসবে না হয়তো। এরপর আল্লাহ তো সব কিছু মালিক, সেই সুযোগ আর আছে কিনা জানি না। তবে হাদি মনে হয় না আর ফিরে আসবে, এবং ইতিমধ্যে হয়তো ডিক্লারেশন দিয়ে দেওয়ার কথা। কারণ অন্তত সিঙ্গাপুরে তো আর এই ধরনের ফাজলামো করবে না যে একজন মৃত মানুষকে নিয়ে সেখানে তারা লুকিয়ে রাখবে বা ঘোষণা না দিয়ে এভাবে রেখে দিবে। এটা করবে না অন্তত পক্ষে। তো মেনে নিতে হবে আমাদেরকে। এরপর করণীয় কী? এরপর করণীয় হলো ভারতের এই যে হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি, সামনে ইলেকশন ঘিরেও তাদের হস্তক্ষেপের কথা যে সম্ভাবনা শুনতে পাচ্ছি, সেটি ঘিরে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ ২৪-এর জায়গাতে সবাইকে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, সবাইকে, যারা বাংলাদেশের পন্থী, যারা বাংলাদেশের পক্ষের মানুষ, তাদেরকে একসাথে হতে হবে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা যারা দেখছেন, আমাদের অনেক বেলা হয়ে গেছে। এই দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, এবং এখন তো আওয়ামী লীগ নাই। তবুও আজকে দেখুন, পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে আমাদেরকে ভারত নসিহত দিচ্ছে, আমরা এটাকে গ্রহণযোগ্য হিসেবে আমরা দেখব না। তার মানে ভারত এখনো পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে। সামান্য নেপাল থেকে মুষ্টা খেয়ে বের হয়েছে। আর আমাদের এটা ১৮-১৯ কোটি মানুষের দেশ, ১৯ কোটি মানুষের দেশ। ঢাকা শহরে যেখানে পা রাখবার জায়গা পাওয়া যায় না, সেখানে দিন দুপুরে একটা মানুষকে এভাবে হত্যা করে চলে যেতে পেরেছে, এবং সেই চলে যাওয়াটা কত সুন্দরভাবে বর্ডার পার হয়েছে। যেখানে আমরা ভিসা নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় দিনের বেলায়, সেখানে রাতের আধারে কারা পার করে দিয়েছে বাংলাদেশ থেকে, কারা পার করেছে সেই ২৪-এর হত্যাকারীদের, কারা পার করেছে সেই লুকিয়ে থাকা সেনাকুঞ্জে লুকিয়ে থাকা ৬৫০ অপরাধীদেরকে কারা পার করেছে? এগুলি এখন বড় প্রশ্ন। তার মানে এখানে বড় ধরনের ডিপ স্টেট কাজ করে যাচ্ছে। সরকারের বড় ধরনের একটা অংশ অপরপক্ষের সাথে হাত মিলিয়ে কাজ করছে। অপরপক্ষ বলতে আমি পার্শ্ববর্তী দেশকে বোঝাচ্ছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগের ৮০% মানুষ এখনও পর্যন্ত বাংলাদেশকে ভালোবাসে। তাদেরকে মিসগাইড করা হয়েছিল, তাদেরকে মিসগাইড করা হচ্ছে। আমরা দেশকে বাঁচাই। আমরা একে অপরের সাথে নির্বাচনে যে যুদ্ধে মেতে আছি, এটিকে শুধুমাত্র এটা এই পার্লামেন্ট সামনে যেটা হবে, যদি ভুল মানুষকে সিলেক্ট করে এখানে শুধুমাত্র এই আগের উপায়ে, মানে আপনার এমপিদের খাইদাই এমপিদেরকে এমপি করা হয়, এরা বাংলাদেশের জন্য কিচ্ছু করতে পারবে না, এবং এরকম এমপি হওয়ার সম্ভাবনা আমি বেশি দেখতে পাচ্ছি। এই সামনের পার্লামেন্ট নিয়ে বেশি দূর এগোবার সুযোগ তেমন দেখছি না। জনাব তারেক রহমান যদি এখনও সময় থাকে, আমি অনুরোধ করব, প্লিজ আগে দেশকে বাঁচানোর জন্য যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, জাতীয় সিদ্ধান্ত, আপনার নেতৃত্বকে সবাই মেনে নিয়েছে। আপনি এখন এই দেশের একজন ভবিষ্যতের উজ্জ্বল নেতৃত্ব, আপনার বাবার পর আপনি সেই নেতৃত্ব উজ্জ্বলতাকে আপনি আরও ছড়িয়ে দিবেন। আপনার বিষয়ে মানুষ নতুন করে আশা বাঁধছে।
বিভিন্ন দলও আপনার উপরে ভরসা রাখছে। প্লিজ সবাইকে নিয়ে একটা সরকার গঠন করার চিন্তা করুন। একটা শক্তিশালী সরকার গঠন করার চিন্তা করুন। সরকার তো গঠন করাই যাবে, কিন্তু সেই সরকার কতটুকু দেশকে পরিচালনা করে সামনের দিকে এই পার্শ্ববর্তী রাঘব বোয়ালকে ফেস করে সামনে এগিয়ে নিতে পারবে, সেটি হলো ইম্পর্টেন্ট। আমি অনুরোধ করব আপনার কাছে, আপনি এই বিষয়টিকে আবারও ভাবুন। দেশের জাতীয় সার্বভৌমত্ব, জাতীয় যে ইস্যুসগুলি আছে, স্বার্থগুলি আছে, এগুলিকে রক্ষা করবার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আপনার বলিষ্ঠ নেতৃত্ব এখন এই দেশের জন্য প্রয়োজন। যারাই আছে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার, তাদেরকে খুঁজে বের করুন এবং অবশ্যই জাতীয়ভাবে গ্রহণযোগ্য একটা সামনে সরকারকে করার মতো একটা পরিকল্পনা করুন। আপনি দেশে আসছেন, এখন আমি মনে করি যে সামনে আর কোনো হাদির আপনার প্রতি যে একটা, আপনার কথাবার্তা শুনে দেশে আসা না আসা নিয়ে সেখানেও একটা শঙ্কা দেখা যাচ্ছে। এইসব সংকটকে জাতীয়ভাবে ঐক্যবদ্ধ জায়গা থেকে যদি মোকাবেলা না করা যায়, কখনো এইসব শঙ্কা থেকে মুক্ত হবে না বাংলাদেশ। আই টেল ইউ, আপনি এই জায়গাটাতে বেশি নজর দিন। জাতীয় একটি ঐক্যবদ্ধ শক্তিশালী সরকার হোক আর যাই হোক, বাংলাদেশের পক্ষের শক্তি নিয়ে আপনাকে কাজ করতে হবে। আজকে কথাটি মনে রাখুন দয়া করে, জনাব তারেক রহমান, এবং আমার দেশের মানুষ যারা আমার দেখছেন এই মুহূর্তে, হাদি আর ফিরে আসবে না। হাদি মারা গেছে, বাংলাদেশে থাকাকালীনই মারা গেছে। এখন এবার কেয়ার হসপিটালে যদি এই ধরনের ঘটনার বা এই ধরনের ডিক্লারেশন দেয়, হসপিটালের নিরাপত্তার একটি বিষয়। আজকাল হাদিকে কোটি কোটি মানুষ ভালোবাসে, ইতিমধ্যে সে আমাদের জাতীয় বীরে পরিণত হয়েছে। সুতরাং সেখানে হয়তো এই লোড সামলাতে পারবে না বলেই সরকার সহকারে পরিকল্পনা করে তাকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সিঙ্গাপুরে। আর আমি বারবার বলে রাখছি সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আপনার ক্যাবিনেটকে রিশাফল করুন, আপনার ক্যাবিনেটকে পরিবর্তন করুন, আপনার ক্যাবিনেটকে পরিবর্তন করুন। আপনি অবশ্যই আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীগুলির যারা দায়িত্বে রয়েছে তাদেরকে মাস্ট পরিবর্তন করুন। এই মুহূর্তে পরিবর্তন প্রয়োজন, শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন প্রত্যেকটা বাহিনীর। আবারও বলি যে আমার এই আলোচনাগুলো সম্পূর্ণ আমার একটা ধারণা বা অবজারভেশন, এটা সঠিক নাও হতে পারে, আবার সঠিক হতেও পারে। সে কারণে এই আলোচনাটা শুনে আবার মনে করেন না যে আমি কোনো বাড়তি কথা বলতেছি, কোনো প্রোপাগান্ডা ছড়াচ্ছি, না, বিষয়টা তা না। কারণ রাজনীতির সব কথা কি আমরা জানি না। ভেতরে ভেতরে কি চলছে, উপরে এক রকম কথা, ভেতরে ভেতরে এখন আরেক রকম কথা। বিশেষ করে সামনে নির্বাচনকে ঘিরে অনেক রকম জল্পনা কল্পনা আছে, অনেক রকম মেরুকরণ আছে। যে মেরুকরণে বোঝা যাচ্ছে যে জামাতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটা মেরুকরণ, আর অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আরেকটা মেরুকরণ। এখন এই মেরুকরণটা কেমন হবে? এটা কি পরস্পর মুখোমুখি হবে? আগে যেমন বিএনপি একটা বলয়, তার নেতৃত্বে একটা জোট, আর আওয়ামী লীগের নেতৃত্বে একটা জোট, মুখোমুখি অবস্থান ছিল, এক পক্ষ আরেক পক্ষকে খেয়ে ফেলে। এখন অবস্থা তাই যে অনেকটাই মনে হচ্ছে যে সেই আগের অবস্থার পুনরাবৃত্তি ঘটছে, ভিন্ন রূপে, ভিন্নভাবে। ডাক্তার শফিকুর রহমান, আমি আবারও বলি, অত্যন্ত ম্যাচিউর রাজনীতিবিদ এবং অত্যন্ত সাহসী, উদ্যমী মানুষ। তার কিছু বক্তব্য, তার কিছু বডি ল্যাঙ্গুয়েজ আমাকে সত্যি আকৃষ্ট করেছে। বিষয়টা চিন্তা করেন তো, এমন কি হতে পারে না যে বড় ধরনের একটা ঐক্য হতে যাচ্ছে, যেটা আমরা জানি না। জামাত এখন যে পর্যায়ে আছে, এই পর্যায়ে জামাত কেন বিরুদ্ধে, বিএনপির একেবারে বিপরীতমুখী অবস্থান নেবে? নিলে তার কি লাভ নেই, কারণ আন্তর্জাতিক মহল কিন্তু জামাতের পাশে থাকবে না। বাংলাদেশে এখনো পর্যন্ত আন্তর্জাতিক মহল মনে করে যে এটা একটা লিবারেল ডেমোক্রেসির রাজনীতির উর্বর ক্ষেত্র। এখানে গণতান্ত্রিক রাজনীতির চর্চা করে এমন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে। সেখানে জামাত ইসলাম যেহেতু ধর্মীয় একটি রাজনৈতিক দল, সেই দলটি যদি ক্ষমতায় আসে তাহলে ভারসাম্য বিনষ্ট হবে আঞ্চলিক রাজনীতির কথা চিন্তা করে। এবং ইতিমধ্যে তার কিন্তু কিছু বহিঃপ্রকাশ ঘটে গেছে। একটা মেরুকরণ ঘটতেছে জামাতকে ঘিরে, আবার বিএনপিকে ঘিরে আরেকটা বলয় তৈরি হচ্ছে সবার অলক্ষ্যে। সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ বিপজ্জনক অবস্থায় আছে জামাত যদি এখন ক্ষমতায় আসে, সেটা ভারসাম্য স্থিতিশীলতার পক্ষে
কতখানি সেটা টেকসই হবে এটা কিন্তু চিন্তার বিষয়। কিন্তু বিএনপি যদি আসে, আওয়ামী লীগের জায়গাটা যদি পূরণ করে, তাহলে আন্তর্জাতিক মহল যতটা সমর্থন দেবে, জামাত আসলে কিন্তু দেবে না। কারণ শুধু জামাত মানে জামাত না। জামাতের সাথে দেখেন তার সহযোগী যারা আছে, তারা কি আসলে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে? গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে? এটা কিন্তু একটা প্রশ্ন। এটার আমি চট করে উত্তর দেব না। আপনারা জানেন। প্রশ্নগুলি আপনাদের কাছেই রাখলাম। যে বাংলাদেশকে যেভাবে দেখতে চায় আন্তর্জাতিক বিশ্ব, তাতে গণতন্ত্রের বাইরে অন্য কোনো দর্শন এখানে কিন্তু টেকসই না। জামাত গণতন্ত্রকে মেনে নিয়েই কিন্তু রাজনীতি করে। কিন্তু জামাতের মৌল দর্শনটা হচ্ছে একটা ইসলামী ভাবধারার, ইসলামী চিন্তা ভাবনা, ইসলামী রাষ্ট্র গঠনের। সেই জায়গায় গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে একটা সংঘাত সৃষ্টি হয়। বাংলাদেশে যদি এখন আওয়ামী লীগ থাকতো, যদি মানে সেই আওয়ামী লীগ 15 বছরের মানে সেই স্বৈর শাসক বা স্বৈর শাসনে ভরপুর আওয়ামী লীগ না, তার আগের যে গণতান্ত্রিক আওয়ামী লীগ ছিল, সেটা যদি থাকতো তাহলে পশ্চিমা বিশ্বের কাছে একটা অপশন, হয় আওয়ামী লীগ না হয় বিএনপি। এইভাবে কিন্তু চলছিল। ভারতও কিন্তু এইভাবে একটা ভারসাম্য রক্ষা করছিল। কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগ সব লন্ডভন্ড করে দিচ্ছে। রাজনীতিতে সে এমন বেশি একক থাকতে গেছে যে সে গণতান্ত্রিক দল কি ধর্মীয় দল, গণতান্ত্রিক দল সবাইকে এক কাতারে নিয়ে এসে তাদেরকে সমূলে উৎখাটন করতে চেয়েছে। এই অবস্থায় আমার ধারণা যে আগামী নির্বাচনকে সামনে রেখে যেই মেরুকরণ ঘটতেছে, তাতে এমনও হইতে পারে যে এক ধরনের সমঝোতার নির্বাচন হইতে পারে, যাতে আওয়ামী লীগ আর পুনর্বাসিত না হইতে পারে, যাতে জামাতও মেনে নেয় হ্যাঁ বিএনপি ক্ষমতায় থাকুক, একটা সম্মানজনক বিরোধী দলের আসন নিয়ে জামাত বিরোধী আসনে বসবে, এমন একটা আলোচনা। অথবা নির্বাচনে জয় পরাজয় যাই হোক না কেন, তাতে যাতে বড় ধরনের কোনো একটা মুখোমুখি অবস্থান না দাঁড়ায়, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস আহ্বান জানিয়েছে, সেই আহ্বানের একটি অবস্থান নিয়ে কি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যাচ্ছেন কিনা লন্ডনে, সেখানে তারেক রহমানের সঙ্গে মিট করবেন কিনা আমরা কিন্তু জানি না। তবে রাজনীতিতে শেষ বলে যেহেতু কোনো কথা নেই, সুতরাং এরকম একটা ঘটনাও কিন্তু ঘটতে পারে। যদিও এখানে জামাতের মিডিয়া সেলের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলছেন, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন জামাতের আমির। সেখানে আরো কাজ শেষে সৌদি আরবে পবিত্র উমরা পালন করতে যাবেন তিনি। সবকিছু ঠিক থাকলে জামাতের আমির 21শে ডিসেম্বর দেশে ফিরবেন বলে জানান জামাতের নীতি নির্ধারণী পর্যায়ের এই শীর্ষ নেতা। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হবে কিনা এই ব্যাপারে এহসানুল মাহবুব বলেন, এই বিষয়ে আমার কিছু জানা নেই। আমি বললাম তো যে সবকিছু জানা থাকে না, অজানা কিছু ধাপ থাকে। সেই